বাঁকা চোখে আজকে আমাদের বিষয় হচ্ছে যে এই মধ্যপ্রাচ্যে এই চাকরি হারানোর সংখ্যায় বাঙালিরা। আর এইটা অনেকদিন ধরেই তো আমরা আলোচনা করছি, মধ্যপ্রাচ্য বাংলাদেশের একটা বড় ইয়ের জায়গা, কি বলে শঙ্কার জায়গা। বড় মিডল ইস্ট হচ্ছে বাংলাদেশের ইয়ের এই মিডল ইস্টের রেমিটেন্স যোদ্ধাদের একটা বড় জায়গা। সেখানে বাংলাদেশ খুব শঙ্কার মধ্যে আছে। আপনি অনেক রিপোর্ট আসতেছে, দেখেন সৌদি আরব সহ যে মিডল ইস্ট কান্ট্রিজ গুলোতে অনেক তথ্য আসছেন, কি শোনা যায় ঠিক মতো? জি জি, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, একদম শোনা যাচ্ছে পরিষ্কার। একজন বলতেছে মাইক্রোফোন ঠিক করার জন্য। অসুবিধা নাই, আপনি 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 চালিয়ে যান, আপনি চালিয়ে যান। বিদ্যুৎ যে কোনো সময় আমার ব্যাকআপ চলে গেলে আমি থাকতে পারবো না। যাই হোক, যে মিডল ইস্টের ভেতরকার যে তথ্যগুলি পাওয়া যাচ্ছে সেটা হলো মিডল ইস্টের প্রকৃত তথ্য কেউই দিতে পারছে না। মিডল ইস্টে ব্যাপক ধরপাকড় করতেছে বিদেশিদেরকে, যারা ভিডিও তৈরি করতেছে এবং যারা কোনো তথ্য এক্সচেঞ্জ করতেছে। সেই অর্থে অনেক বাঙালিও কিন্তু অ্যারেস্টেড হয়েছে, বিশেষ করে সৌদি আরবিয়া, আরব আমিরাত এবং বাহরাইনে। এটা এখন পর্যন্ত আমাদের দেশে এরকম কোনো খবর দেয়নি। আবার অনেকে কিন্তু তাদের রেগুলার যে চাকরিটা ছিল সেগুলো কিন্তু অনেকেই, যেহেতু সারাক্ষণ সাইরেনের মধ্যে থাকে, সেহেতু তারা চাকরি করতে পারতেছে না। তারা বেশিরভাগ সময় অলস সময় কাটাচ্ছে, চাকরি হারানোর ভয়, এবং অনেকেই চাকরি ইয়ে করে। এবং যারা ওই মিডল ইস্ট এবং ইয়েতে যেটা হয় যে ইয়ের ধারা কি বলে, অনেক ইয়ে ডেলিভারি কাজ করে বাঙালিরা, সেই সব ডেলিভারি কাজগুলোতে তারা কিন্তু এখন আর নাই। তারা এখন বাসায় রয়েছে। সুতরাং যে কোনো সময় বাংলাদেশিদের বিভিন্ন জায়গা থেকে চাকরি চলে যেতে পারে, এবং অলরেডি মানে অনেকে মানে চাকরি বলে দিছে যে তোমার আসার দরকার নেই, এরকম হয়ে গেছে। প্যানিক ছড়ানোর দরকার নাই। বাংলাদেশে আর শুধু এটুকু বলবো যে ওখানে সত্যি বিপদে আছে, আমাদের ফরেন মিনিস্ট্রির উচিত এখনই উদ্যোগ। আপনি জানেন যে ইন্ডিয়া তাদের নাগরিকদেরকে, তাদের ছাত্রদেরকে সরিয়ে নিচ্ছে, অথচ এই ইরান থেকে সরিয়ে নিচ্ছে, মিডল ইস্টের বিভিন্ন জায়গা থেকে। ইরান কিন্তু এবং ইন্ডিয়া কিন্তু একটা সকল দেশের জন্য একটা ওপেন ইয়ে করছে, ভিসা সুবিধা দিয়েছে। আপনি যে যারা ভারতে আসতে চায়, ভারতের মাধ্যমে কোনো ট্রানজিট চায়, বা ভারতে যদি কেউ আটকায় থাকে তাদেরকে ভিসা দেওয়া এবং অটো ভিসা রিনিউ করা, বহু উদ্যোগ নিয়েছে কিন্তু এই মিডল ইস্ট ক্রাইসিসের মধ্যে দিয়ে। কিন্তু বাংলাদেশের এখন পর্যন্ত আমি কোনো সরকারি ইয়া থেকে জানি না যে মিডল ইস্টের প্রকৃত চিত্রটা তাদের কাছে আদৌ আছে কিনা। কিন্তু আমি যেসব মাধ্যমে যোগাযোগ করে যে তথ্যগুলি পেয়েছি, বাঙালিরা ব্যাপক হারে চাকরি হারাচ্ছে। বাঙালিরা মানে অলমোস্ট বেকার শব্দগুলো ইউজ করতেছে, যে তাদের প্রতি বিদেশি বলে তাদেরকে ঘৃণার চোখে দেখতেছে। কারণ এখন বিদেশির একটা বার্ডেন। এতদিন পর্যন্ত বিদেশিদের কাজ করাইছে, এখন বিদেশিদের কোনো কাজ করে না, তারা তো কোনো কাজের মধ্যে নেই, তারা একটা বার্ডেন এই হিসাবে দেখা হচ্ছে। এবং যারা ডেলিভারি কাজ করার মতো যেই সস্তা কাজগুলি করতে, এরা কিন্তু সকলে চাকরি হারাইছে। সো আমি জানি না সরকারের এই দিক থেকে কি উদ্যোগ আছে, কিভাবে যোগাযোগ আছে। অনেকেই বলছেন যে তাদের সাপ্লাইজ নাই, তারা বাইরে যায় যে কেনাকাটা করবে, সে কেনা করে। এটা শুধুমাত্র ইয়ে না, বাংলাদেশি না, এটা ভারতীয় নাগরিক, শ্রীলঙ্কার নাগরিক, অন্যান্য দেশের যেসব নাগরিক, ইজিপশিয়ান নাগরিক যারা ওখানে কাজ করে, প্রত্যেকেরই কিন্তু সাপ্লাইয়ের সংকটেও পড়েছে। কারণ তাদেরকে সাপ্লাই দেওয়ার কথা, অথচ তারা বেরোতে পারে না, সারাক্ষণই তারা সাইরেনের মধ্যে থাকে। সাইরেন মানে হলে তারা ঘরের মধ্যে বন্দি থাকতে হয়। যতটুকু সময় পায় যদি যাওয়ার চেষ্টা করে, তারপর আবার ধরে নেওয়ার একটা ইয়ে আছে, যে তারা সন্দেহ করে যে তারা ভিডিও করতেছে। বিদেশিদেরকে সন্দেহের চোখে দেখা হচ্ছে, সে বাঙালি হোক আর যাই হোক। তো অনেক বাঙালি অলরেডি শুনেছে যে সাময়িকভাবে হলে তাদেরকে আটক করা হয়েছে, তারা নাকি ভিডিও টিডিও করার অভিযোগ করে তাদেরকে এগুলো করছে। তো আমরা তো জানি, আমরা হুজুকে বাঙালি, আমরা ইরানের পক্ষে যায় মিসাইল টিসাইল বোধহয় করছে টরছে, এরকম কিছু একটা হয়েছে। সো সামথিং ইজ গোয়িং ভেরি টাফ পুরা মিডল ইস্টের মধ্যে। এটা সৌদি আরবে খুবই সিরিয়াস অবস্থা যাচ্ছে, বাহরাইনে যাচ্ছে, কাতারে যাচ্ছে, সব জায়গায়, আবুধাবিতে যাচ্ছে, বা অন্যান্য সব জায়গায়, কুয়েত সব জায়গায়, যেসব জায়গায় আসলে হামলা করেছে, পাল্টা হামলা চালিয়েছে ইরান, যেসব ঘাঁটিতে, সেসব দেশ, মিডল ইস্টের সব দেশেই মোটামুটি বাংলাদেশিরা চরম ঝুঁকিতে আছে, মারাত্মক ঝুঁকিতে আছে বলা যায়। এবং বাংলাদেশের পক্ষ থেকে তো প্রবাসী কল্যাণ মন্ত্রী যুদ্ধ শুরুর 4-5 দিন পরেই বলছিলেন যারা সংক্ষিপ্ত, যারা ঝুঁকিতে থাকবেন তাদেরকে ফেরত আনার উদ্যোগ নেওয়া হবে। কিন্তু এর মধ্যে আমরা কোনো উদ্যোগ দেখি নাই। প্রবাসী যারা গিয়েছিলেন, বেড়াতে আটকা পড়েছেন, তাদেরকে আনার জন্য বিশেষ বিমান ব্যবস্থা করা হয়েছিল। বাট এই যারা চাকরিরত, যারা মধ্যপ্রাচ্যে চাকরি বেকার, এখন তো এই গত 15 দিন তারা কোথাও কাজ করতে পারতেছে না, তারা বেকার এবং
অনেকেই চাকরি হারানোর ভয় আছে, অনেককেই মানে বিদেশি বলে অনেককেই ধরায় দেওয়া হচ্ছে, বলতেছে ভিডিও করতেছে বা নিউজ পাচার করতেছে বা তাদের ইয়ে করছে, এটার কারণে বিভিন্ন উদাহরণ দিয়ে আর কি এদেরকে ইয়ে করে, এবং এখন বিদেশি হিসেবেই দেখতেছে। একদিন পর্যন্ত তাদের খুব প্রয়োজন ছিল, কিন্তু এখন বিদেশি হিসেবে এটা বার্ডেন হিসাবে দেখতেছে তারা। একেবারে নিশ্চয়ই সরকার এ ব্যাপারে উদ্যোগ নিবে। আমরা অনুষ্ঠানটি আর দীর্ঘ করব না, আমরা আরো দুটো বিষয় আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু যে কোনো সময় হয়তো আমি ফল করব। আমার ব্যাকআপ যেটা আছে, এখন ব্যাকআপে চলছে, ইলেকট্রিসিটি নেই, ব্যাকআপে চলছে। ব্যাকআপ হয়তো নর্মালি আসলে প্রথম দিকে দিত 25 মিনিট 30 মিনিট, এখন এটা কমে আসছে। এই জন্য তারপরেও আমি ছোট একটা বিষয় তুলতে চাই। আপনি নিশ্চয়ই সাইফুল ভাই খেয়াল করেছেন যে আপনি বরং কিছু কোশ্চেন নিলে হয়তো না, ওগুলো না করে, আচ্ছা বলেন আপনি যদি বলতে চান বলেন আপনি। না, দুইটা কোয়েশ্চেন নেই, শেষ করে ফেলি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন রেমিটেন্স যোদ্ধারা দেশে আসলে রেমিটেন্স কার্ড দেওয়া হবে। মধ্যপ্রাচ্য থেকে জরুরি ভিত্তিতে আমেরিকান নাগরিকদের দেশ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এটা তো পুরনো জিনিস। এই রেমিটেন্স কার্ড দিলে কি হবে সাইফুল ভাই? আমি তো জানি না, আমি এটা শুনি নাই। কদিন বাদে বলবে আমরা টয়লেটের পারমিশন কার্ড দেব, কদিন বাদে বলবে যে অনেক কিছুই তারা দিবে। এটা নতুন শুনলাম। একেবারে কেমিস্ট্রি কে বলছেন রেমিটেন্স যোদ্ধা নাম শুনলেই সেই জুলাই জঙ্গি আন্দোলনের কথা মনে পড়ে, আন্দোলনের ভূমিকা মনে আসে। একেবারে ওই সময় তাদের ভূমিকাটা আসলে খুব খারাপ ছিল। বিপুল ভাই, সৌদি সরকার বলছে ভিডিও টিকটক পেজ প্রচার থেকেই বিরত থাকা। নির্দেশনা, এটা ওদের পুরো একদম নির্দেশনা দিয়েছে। সৌদি আরব না, শুধু পুরো মিডল ইস্ট জুড়ে। তারপরে আরেকজন লিখছেন যে কি বলে এটার নাম, মুসলেকা সরকার আছে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, সন্ত্রাস, লুটপাট, মুক্তিযুদ্ধকে বিরোধিতা নিয়ে ব্যস্ত। শাহ আলম সরকার। আর উপরের দিকে আছে এই বোমা টোমা নিয়ে আলোচনা। এবং এক্স মুসলিম এথিস্ট বলছেন যে বর্তমানে ইরানের ক্ষেত্রে এমনটা হচ্ছে, কয়েকদিনের মধ্যে দেখা যাবে ইরান আরেকটি গাজায় পরিণত হয়েছে, যদিও ইতিমধ্যে ইরানের সামরিক স্থাপনাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আচ্ছা, আপনি ভাই তথ্য কোত্থেকে পান? এটা ট্রাম্পের কথা মনে হলো আপনার কাছে? প্লিজ আর একটু পড়েন। তিনি অনেকগুলা লিখছেন কমেন্ট, আমি না সবগুলা দেখছি। হ্যাঁ, গত মাত্র কয়েকদিনে যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের প্রায় 10,000 গুরুত্বপূর্ণ সামরিক অর্থনৈতিক স্থাপনা সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে, যার ক্ষতি আগামী 100 বছরে ইরান পোষাতে পারবে না। আচ্ছা, আর পরেই লিখছেন আমেরিকাতে বলতেছে, তাদের সিনেটররা বলতেছে আমেরিকা আগামী 20 বছরে এই ক্ষতি সামাল দিতে পারবে না, যে ক্ষতি অলরেডি হয়েছে। সিনেটর কোনটা ঠিক বলবো? সিনেটর ক্রিস মার্ফি তো বলছেন যে যুদ্ধের ব্যাপারে তার বক্তব্য হচ্ছে ইরান যুদ্ধের উপর ট্রাম্প নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প। ক্রিস মারিস এটা বলছেন আর কি। তার এক ফেসবুকে এক স্যান্ডেল স্ট্যাটাসে তিনি এটা জানিয়েছেন। তারপরে তিনি আরেকটা বলছেন, ইসরায়েল ও হামাসের যুদ্ধের সময় বাংলা মিডিয়া বামরা হামাসকে জিতিয়ে দিয়েছিল, পরে দেখা গেল ইসরায়েল গাজা হামাসকে মাটির সাথে মিশিয়ে দেয়। 70,000-এর উপর হামাস। ওনাকে আপনি বেশি গুরুত্ব দিচ্ছেন, ওনার বললাম। আমি একটা পড়ছি ওনার বাকওয়াজ হিসেবে, আমি আছি যে গল্প দিলে তার হবে না। ট্রাম্প যা বলে তা তো ট্রাম্পের বিরোধিতা করতেছে সকল দেশ। ইরান ধ্বংস হয়েছে এতে কোনো সন্দেহ নাই, কিন্তু উনি যেগুলা বলতেছে যে তাহলে ইরান কোত্থেকে আক্রমণ করে, এটা তো ট্রাম্পের কথা। সব শেষ। ময়না আহমেদ লিখছেন, পশ্চিমাদের হলুদ মিডিয়ার প্রভাবে তাদের নাগরিকরা চীন রাশিয়ার বিরোধিতা করে, বাস্তবতা থেকে তারা অনেক দূরে। একেবারে পশ্চিমা মিডিয়া তো একদম অন্ধের মতো, এবং তারা সংঘবদ্ধ পশ্চিমা মিডিয়া। ওই যে আমাদের জুলাই আগস্টে যে আমাদের মিডিয়াগুলো যেভাবে অন্ধের মতো সংঘবদ্ধ হয়ে নামছিল, ওইভাবে আর কি। হ্যাঁ, জুলাইয়ের শেষের দিকে তো পুরোপুরি সবাই আজান দিয়ে নেমেছিল 20 তারিখের পর থেকে। গুগলে আচ্ছা, সাইফুল্লাহ কোনো দেশ বলছে না যুদ্ধ বন্ধ করে আলোচনা? না, ফ্রান্স বলেছে, ম্যাক্রন নিজে অফার করেছে যে লেবাননের সাথে ইসরায়েলের যেটা চলতেছে সেটা বন্ধ করার জন্য তারা আলোচনার প্রস্তাব দিয়েছিল, কিন্তু কোনো পক্ষই এখনো পর্যন্ত ম্যাক্রনের কথা উত্তর দেয়নি। আর অন্যান্য দেশ, তার মধ্যে কাতার তো পার্মানেন্ট প্রস্তাব দিয়ে রেখেছে, বাহরাইন প্রস্তাব দিয়ে রেখেছে, সবাই প্রস্তাব দিচ্ছে, কিন্তু ইরান শুনছে না। ইরান শেষ মার্কের জন্য না দেওয়া পর্যন্ত তারা থামবে না। আবার ট্রাম্প বলেছে যে ইরান শেষ হয়ে গেছে, ইরান শেষ হয়ে গেলে উনি চলে যাবেন।
আচ্ছা, নাজমা আক্তার লিখছেন, স্যার আমার মা বলেছেন আমেরিকায় পাঠিয়ে দিবে। তিনি নিয়মিত আপনার প্রোগ্রাম শুনেন। আপনাকে পাঠাবে নাকি আমেরিকায় সেটা তো বলেন নাই, কারে পাঠাবে? সাইফুল ভাই মা যেটা নিশ্চয়ই মেয়েকে, মা নিশ্চয়ই মেয়েকেই পাঠাবে। একদম, একদম। আমি একটু বললাম আরকি। অবশ্যই উনারাই বলছেন। আমি একটু বলি কারে পাঠাবে। এই আরকি। মোটামুটি আমি বুঝতেছি না বিদ্যুতের কি কন্ডিশন। আমার ব্যাকআপ তো আছে। বিদ্যুৎ এবার চলে আসছে কিনা টেরও পাইতেছি না আমি। কারণ আমি তো অন্য ব্যাকআপে বলতে আছি। থাকেন আপনি, আচ্ছা আপনি দেখা চলতে যাক। থাকুক, আচ্ছা, আপনি তারপর যখন শেষ আচ্ছা হয়ে আমি যাবে শেষ হয়ে আচ্ছা যাবে। আমার বাঘাযতীনে একটা প্রসঙ্গ ছিল সাইফুল ভাই। যদি জি। সিগন্যাল পাইতে তো আমি বন্ধ করে দিই। বাঘাযতীনে একটা প্রসঙ্গ ছিল। বিএনপির মহাসচিব সেদিন বলছিলেন বক্তৃতায় সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত তদবিরের মধ্যেই তিনি থাকতে হয়। বুঝছেন? এবং উনার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁয়ে ইউএনওর অফিস কক্ষ থেকে চাকরির কাগজপত্র ছিনায় নিছে বিএনপির নেতারা। ইউএনওর টেবিল থেকে। আপনার শুধু তো উনি না, শামা ওয়াহিদ কি করেছে, সে অফিসিয়াল চিঠি পাঠিয়েছে সর্বত্র, তার নামে যেন কোনো তদবির না হয়, তার নামে কোনো তদবির আসলে তার জানাইতে অফিসিয়াল চিঠি ইস্যু করছে। হ্যাঁ তার মানে অবস্থা। আপনি বুঝতে পারেন, পররাষ্ট্র মানে প্রতিমন্ত্রী, প্রতিমন্ত্রী। তার সাথে তো কোনো তার তো কোনো তদবিরের কোনো ওই মন্ত্রণালয়ে কোনো তদবিরের কিছু না, সেখানে তদবির শুরু হয়ে গেছে তার নামে। কি তো কঠিন অবস্থা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি পার্টির মহাসচিব, ওনার দলের নেতারা ওনার উপর নির্ভরশীল হবে, তারা তো তদবির করতে চাইবে। ভাই ১৭ বছর কিছু পায় নাই যেটা দাবি করে, সারাক্ষণ তো আওয়ামী লীগের লুঙ্গির তলায় থেকে কামে টামাই করছে। এখন যদিও আমি যতটুকু জানি বিএনপি বা ছাত্রদল বা যুবদল আওয়ামী লীগের সাথে কাঁধে কাঁধ মিলিয়েই, যদি দুর্নীতি হয়ে থাকে কাঁধে কাঁধ মিলিয়েই দুর্নীতি করছে, যদি কোনো কাজ নিয়ে থাকে টেন্ডারবাজি করে থাকে কাঁধে কাঁধ মিলিয়েই করছে। আমি 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 অনেক এলাকার কথা জানি, সেখানে একেবারে কাজটা নিতে হলো যুবলীগ, কাজটা করতে হলো যুবদল, কাজটা নিতে হলো ছাত্রলীগ, কাজটা করতে হলো ছাত্রদল। ছাত্রদল, কাজটা নিতে হলো বিএনপি এই আওয়ামী আওয়ামী লীগ। লীগ, কাজটা করতে হলো বিএনপি। এটা আমার আমার চোখে দেখা জিনিস এগুলো। আমি জানি, বহু ঘটনা জানি এগুলো। এলাকা আমার ছেলে ভিত্তিক কাঁধে সচিবালয়ে কাঁধ তো মিলে যা হয়েছে, যত বড় সচিবালয়ে দেখছি। স্বৈরাচার কোক না কেন, যত স্বৈরাচারের কথাই বলুক না, বিএনপি কিন্তু কাঁধে কাঁধ মিলে আওয়ামী লীগের সাথে স্বৈরাচারী করছে, কাঁধে কাঁধ মিলিয়ে দুর্নীতি করছে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে, কাঁধে কাঁধ মিলিয়ে তাজা হয়েছে। তাহলে আপনি দেখেন ১৭ বছর পরে বাইরে দেখবেন তরতাজা সব নেতা কর্মী। আপনি সব। খেয়াল করে দেখছেন হুম, 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 হুম। বিএনপির সব নেতা কর্মী কিরকম তরতাজা। সো এরা এখন আওয়ামী লীগ আবার সেই আওয়ামী লীগ যে সুযোগ দিচ্ছে, এখন আওয়ামী লীগটা সেই সুযোগ দিবে, এটা দিবে কয়দিন না একটু চুপচাপ আছে আর কি, না দিয়ে তো পারবে না, নাহলে কিন্তু ১ বছর পরে হুমকি দেওয়া শুরু হবে, সময় আসবে না, সময় আসলে কিন্তু বুঝবা একদম, তখন একদম, আবার কিন্তু তলায় তলা খাতির হয়ে যাবে। একদম। থ্যাংক ইউ কেমিস্ট্রিকে ভাই, এটা আমি একদম নোট করলাম। আমি এটা ঈদের আগে তো মনে হয় কিনা কঠিন হবে, কারণ খুব ব্যস্ততার মধ্যে যাচ্ছি। ঈদের পরে আমি এটা কিনে ফেলবো। ১৫-২০ হাজার ২৫ হাজার যাই হোক। উনি একটা পরামর্শ হচ্ছেন, বিপুল সাহেব একটা হুন্ডা জেনারেটর কিনেন, নবাবপুরে পাবেন। ১৫-২০ হাজার টাকার মধ্যে আমি কিনে ফেলবো। এটা ধন্যবাদ। কম্পিউটার চললে হইলো। সেফি ভাই, কিন্তু আমি যে আপনি তো তদ্বির কথা বলেন, কিন্তু আপনি বিষয়টা দেখেন হলো তো এই জেনারেটর, যদি ছোট জেনারেটর ঘরের ভিতরে সাউন্ডলেস কিছু করা যায় কিনা, যদি করা যায়, আমার একটা আমার কিন্তু এক বড় জেনারেটর মানে ইয়েতে আমাদের বুঝছি। ভবনে আছি, কিন্তু একটা ছোট জেনারেটর আমিও কিনে ওকে, ফেলবো। সাউন্ডলেস জেনারেটর আমি খুঁজবো। সাউন্ডলেস না পাইলে তখন আমি অন্য বিকল্প চিন্তা করবো আরকি। যেটা হচ্ছে যে, না আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে এই যে ধরেন আপনার ঠাকুরগাঁয়ের মতো জায়গায় ইউএনওর টেবিল থেকে আপনার চাকরির কাগজপত্র ছিনিয়ে নিয়ে গেল। তো চাকরিটা দিবে কে? ইউএনও দিবে না বিএনপি নেতা নিয়ে দিবে? এটাই তো আমি বুঝতেছি না। শোনেন, ওগুলা ছিনে নিছে, ওইটাও কিন্তু তদবিরের জন্য না, ওইটা হইলো তারা পরীক্ষা খারাপ করছে, এখন এগুলা কাগজপত্রগুলো ছিঁড়া ফেলাইছে, ব্যাস। আমি যেটা আচ্ছা। দেখেছি সেটা হলো তারা লন্ডভন্ড করে দিয়েছে, যাতে এখান থেকে কোনো নিয়োগ না হয়, তারা এটাতে যেন পরবর্তী যেন ওই যে আবার তদবিরবাজির মাধ্যমে নিয়োগ হয়। কিন্তু এই ঘটনাটা ঘটাইছে কিন্তু সকল রেকর্ড নষ্ট করে দেওয়ার জন্য। তারা এখন তদবির করে চাকরি করবে, তারা পরীক্ষা দিয়ে চাকরি করবে না, এটা হলো ব্যাপার। হুম, আরেকটা বিষয় আলাপ করি তাইলে। তেলের সংকট বলছিল শিওর। গতদিন বলছিলেন আমাদের প্রতিমন্ত্রী, এই তেলের সংকট দূর হয়ে যাবে, এবং আমাদের বিদ্যুৎ মন্ত্রী জাপান থেকে আপনার বাংলাদেশের গণমাধ্যমকে বলেছেন যে আগামীকাল মানে ১৪ তারিখ দিবাগত রাত্রেই ঘোষণা দিয়ে দিবেন তারা যে সবাই ওই রেশনিং উঠে যাবে। রেশনিং উঠে যাওয়ার পর তো লাইন আরো বেড়ে গেছে, এবং অনেক জায়গায় মানে তেল পানি পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, গাড়ি যে পানিতে চলবে সেই পানি পাওয়া যাচ্ছে না অনেক জায়গায়। আবার অনেক জায়গায় দীর্ঘ লাইন, আমি একদম ইফতারের পরপর অন্তত ৩টা পাম্পে দেখছি কয়েক কিলোমিটার লম্বা, ২-৩ কিলোমিটার একটা লাইন।
তো এই যে মোটরসাইকেল গাড়ির লাইন, তেল কোথায়? তাইলে রেশনিং তুললেন কেন? ভালো কথা কিন্তু বলছেন। ঘটনা হচ্ছে যে তেল যে কমে গেছে, কিন্তু আরেকটা ডেঞ্জারাস জিনিস আছে যেটা একটু খেয়াল করেন। হঠাৎ করে আপনার বাণিজ্য মন্ত্রী, এই মন্ত্রী সেই মন্ত্রী বলছে সয়াবিন তেলের সংকট নেই। ভাই, পেট্রোলের সাথে সয়াবিন তেল, এটা হলো কেমন যেন মনে হয় না যে আহ, মানে ঠাকুর ঘরে কে রে, আমি 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 কলা খাই কলা না। খাই না, মানে তার মানে কি বা তারা কি কোনো কালোবাজারিদের সাথে সম্পর্ক করে তারা কি এই গুজবটা ছড়াচ্ছে কিনা, কেন কি কারণে আমি বুঝলাম না। বাণিজ্য মন্ত্রী, আপনি পেট্রোল যেটা গাড়ি চলে, সেটার সাথে মানুষের ইঞ্জিন যেটা চলে, মানুষের পেট যেটা দিয়ে চলে, যে তেল, সেই তেলের সংকট নিয়ে ওনারা কথা বলতেছে কেন? তারা কি উস্কাই দিচ্ছে? আমার যথেষ্ট সন্দেহ হচ্ছে যে তারা কোনো ওই আড়তদার সমিতি বা অমুক সমিতির মধ্যে তেল সমিতির সাথে আলোচনা করে কিন্তু এটা উস্কায় দিচ্ছে যে এটা যেন স্পার্ক করলে তারা আবার সয়াবিন তেলের দাম যেন বাড়ানো যায়। বাংলাদেশে তো সবাই সুযোগ সন্ধানী রে ভাই, প্রতিদিনই তো বলে, প্রতিদিন সবাই সুযোগ শুরু। সন্ধানী। আপনি রাতারাতি আপনি 100 টাকার তেল 150 টাকা হয়ে যায়, 150 টাকার তেল 300 টাকা হয়ে যায়। এই মন্ত্রীরা কেন হঠাৎ করে সয়াবিন না? আমি এইটা বরং আপনার দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনার দর্শকরা যদি জানেন আসলে সয়াবিন তেলের কি অবস্থা, কেন সয়াবিন তেল নিয়ে মন্ত্রীরা কথা বললেন। হ্যাঁ, আজকে দেখলাম, গতকালকে দেখলাম ইয়ে কথা বলছেন, বাণিজ্য মন্ত্রী সয়াবিন তেলের দাম নিয়ে কথা হ্যাঁ, বলছেন। খামোখাই, মানে আপনি উস্কাই একেবারে দিচ্ছেন তো এটা। কোন দরকার ছিল না এটা বলা, আর এটা বলার খুব দরকার ছিল না। আর তারপরে আপনার এই যে, তাইলে এই যে সরকার বলল যে তেল আসছে, 2 লরি চলে আসছে, 2 চলে আসছে, তেলের সংকট নাই, তাইলে এখন রেশনিং উঠানোর পর পাম্পে যে দীর্ঘ লাইন, এটার কি হবে? প্রাইসেসটা কোন দিকে যাচ্ছে? রেশনিং তো ভাই এই ঈদের জন্য উঠানো হয়েছে, আমি তো আপনাকে বলেছি, আপনি ঈদের জন্য, এর বাইরে কোনো কথা নেই তাদের। এরপরে আবার রেশনিং শুরু হবে, কিন্তু বাস্তবতা অবশ্যই হলে, মাস্ট। বাস্তবে পাম্পে যদি তেল না থাকে, রেশন করেই কি হবে আর না করেই কি হবে, এটাই একটা বিষয়। একজন প্রশ্ন করেছেন, আচ্ছা ইয়ে লিখছেন, জামালউদ্দিন লিখছেন, আওয়ামী লীগের কোনো নেতা কর্মী এই যে দেখেন সমর্থককে কেএমএসডি কে বলছে আজকে আগোরা ও স্বপ্নে কোনো সয়াবিন তেল নাই, দেখছেন আপনার আপনার হ্যাঁ, তাই এটা নাকি? তাই তো, আগ্রহ স্বপ্নে কোনো সয়াবিন তেল নেই। হ্যাঁ, যাক গে, অসুবিধা নেই। আর বাই পারলে লং ব্যাকআপ, ইউপিএস, কিনছি লং ব্যাকআপ, কিন্তু 8-10 ঘন্টা ব্যাকআপেরটা তো পাই নাই আমি। আমি খুঁজছিলাম, টাকা একটু বেশি লাগবে, এটা সমস্যা নাই, কিন্তু আমি পাই নাই। আমি ইয়েতে খুঁজছিলাম, আই কি বলে, আইডিবিতে, যেখান থেকে আমি সব আনি, এখানেই খুঁজছিলাম। জেনারেটরের অভিজ্ঞতা ভালো না, সবগুলোই চায় না, কিন্তু নেম প্লেট ভিন্ন ভিন্ন কোম্পানির, অভিজ্ঞতা দিয়ে বলছি। আর ঠিক আছে, সব কিছু বিলটিন নিয়ে আমরা দেখবো। কোনো একটা শব্দ পাইছি, লোডশেডিং এ কি করে সেই সাইকেল চার্জ হবে? লোডশিং এ কি করে সেই সাইকেল অলরেডি দেশে লোডশিং, ও আচ্ছা, তাও তো আবার ঝামেলা। সংকট তারপরে আছে। ভাই সাইকেল সারা রাত ধরে লাভ বিডি বলছে, কিন্তু সাইকেল তো সারা রাত ধরে ইয়ে করা যাবে, কি বলে, চার্জ দেওয়া যাবে অ্যাটলিস্ট। স্বপ্নদানা ট্যুর বলছেন যে আমি তেলই খাই না, এটা ভালো, তেল ছাড়া তরকারি খান সম্ভবত। আচ্ছা, এটা তো আমরা আগে আলাপ করছি। সাইফুল ভাই, খবর শুনলাম জামাত জুলাই চার্টারের আড়ালে মন্ত্রী পরিষদের ভাগ চাইতেছে। এটা লাভ নাই, এটা বিএনপি দিবে না, আমার মনে হয় না দিবে। সৌর বিদ্যুতে চলে যান, সৌর বিদ্যুতে, ঠিকই বলেছেন। আচ্ছা, তারপরে সাইফুল ভাই, সাইফুল আমিন স্যার, আপনি পারলে আপনার মাইক্রোফোনটি, আর হচ্ছে এটা তো আমরা শুনছি, এটা টেকনিক্যাল প্রবলেম, এটা সমস্যা নাই, এখন সমস্যা হচ্ছে না। মাঝে মাঝে একটা টিপটিপ শব্দ, এটা আপনারা মেনে ইয়ে করে নেবেন, অ্যাডজাস্ট করে নেবেন আশা করি। আচ্ছা, আর রাশিয়া থেকে তেল আনার সীমিত অনুমোদন আমেরিকা দিতে পারে আওয়ামী লীগের ধীরে ধীরে সক্রিয় করার বিনিময়ে, এটা কি হতে পারে সাইফুল ভাই? স্বপ্ননাটুর প্রশ্ন করছেন আমি জানি আপনারা। না ভাই, আমি কিন্তু জানি না ভাই, আপনি মানে এটা কিভাবে, রাশিয়া কেন বাংলাদেশের আওয়ামী লীগের জন্য যুদ্ধ ঘোষণা করবে? তারা তো সবার সাথে খাতির করে, তাদের রূপপুর চালাইতে হবে, ওইটা যে খাতির করে চলবে। সো না, আমেরিকা, আওয়ামী লীগের জন্য পারমিশন দিতে পারে আওয়ামী লীগের প্রতি। আচ্ছা, ওই রাশিয়ার সাথে ওই ইয়ার করে আঁকে, উনি এটা বলতে চাচ্ছেন। শেখ হাসিনা যে তদবির করে, এখন তারেক রহমান যদি শেখ হাসিনাকে ফোন করে বলে আপনি একটু তদবির করেন, তাহলে তো হয়েই যেতে পারে। আহ, আচ্ছা, আওয়ামী লীগের কোনো কর্মী সমর্থককে নেতারা চাকরি বা অর্থনৈতিক সুবিধা দেয়নি, এটা দিবালুকের মতো সত্য সাইফুল ভাই। টাকা খেয়ে দিচ্ছে সব, জামাত বিএনপির চাকরি, আর কি বলবেন। আজ অনেক পাম্প স্টেশন বন্ধ ছিল, কারণ তেল নাই। আর সাইফুল ভাই, ট্রাম্প ঘুমালে আগের সব মুছে যায়, তাকে এখন ট্রাম্পের জন্য বাংলাদেশ থেকে কি ইয়াবা পাঠানোর ব্যবস্থা করা যায় না?
বক্তিয়ার মুন্না লিখছে, একটা পরামর্শ দিচ্ছে। বক্তিয়ার মুন্নার অনেক বোধহয় বন্ধু আছে যারা ইয়াবা খায়, আপনার তো পরিচিত আছে অনেকে ইয়াবা খায়, আপনার আশেপাশে দিয়ে ঘোরাঘুরি করে। হ্যাঁ, হইতে পারে, হইতে পারে, হইতে পারে। এবার খেয়ে বেমালুম ভুলে যায়, একটু তেজ থাকে তারপরে সব ভুলে যায়। একেবারেই সবাইকে শুভরাত জানিয়ে আমরা শেষ করতে চাই আজকের অনুষ্ঠানটি। এতক্ষণ যারা এই যে ছিলেন স্পেয়ার লাইফ বলছে পারলে লং ব্যাকআপ ইউপিএস কিনে নেন, 8-10 এইটার ঘন্টা কথাই তো ব্যাকআপ বলছি, পাবেন, টাকা একটু বেশি হবে। এটার জেনারেটর কথাই তো অভিজ্ঞতা ভালো না, সবগুলি চায় না, কিন্তু নেম প্লেট ভিন্ন ভিন্ন কোম্পানির। ও আচ্ছা, ভাইরে কোথায় যাবেন? সব জায়গায় দুই আমার নম্বর। আমার দেশে জার্মানি, মানে আমার যে ইয়েটা আর কি, কুকিং যে স্টোভটা, হ্যাঁ, 4 বার্নার স্টোভ, সেই 4 বার্নার ইয়েটা আমি কিনেছি হলো জার্মান কোম্পানির, বসের, হ্যাঁ, আসলে এটা চায়নার। ওরা খালি চায়না থেকে আয় না, এই বসের একটা তৈরি কোথা থেকে কি তৈরি করা হচ্ছে, ওটা জাস্ট কাভারটা দিয়ে দিচ্ছে, ভেতরে কিন্তু সব চায়না। আমি আশ্চর্য হয়ে গেছি যে বাংলাদেশে কি চিট করে জার্মান কোম্পানির দাম নিয়েছে আমার কাছ থেকে। চিন্তা করেন। এই অবস্থা দেখে পরে আমি একটা এই আমাদের বাসায় একটা এসি নষ্ট হয়েছিল, তো সেই এসি চেঞ্জ করতে গিয়ে দেখলাম যে ভাই দরকার নাই, দেশি এসি লাগাইছি আমি, দরকার নেই আমার বিদেশি এসি। আমি তো তাই করি, আমার সব সিঙ্গারের। আমার ঘরে যত ইলেকট্রিক জিনিস আছে সব সিঙ্গারের, বুঝছেন? কারণ এই সবই তো এলো গিয়ে অ্যাসেম্বলিং করা, এখানে ইয়ে করা, সব তো পার্টস এই না, চায়নার জিনিস এই না। আমাকে সিঙ্গার থেকে বলছে ভাই যেখানেই যাবেন আপনাকে বলবে ওইটা ওইটা, কিন্তু সব হইলো চায়না মাল, আপনি যেখান থেকেই নেবেন। আর আমার এখান থেকে নেন না, বরং আমি আপনাকে নিশ্চয়তা দিব, মিথ্যা কথা বলবো না। আমি তো 15-20 বছর ধরে একদম এই সিঙ্গারের পণ্য ব্যবহার করি, সব সিঙ্গারের, বুঝছেন? এই আর কি। ওকে, সবাইকে শুভরাত জানিয়ে অরিন্দম কি লিখছেন? অরিন্দম সব নিচে লিখছেন, কমেন্ট করছেন। আমরা শেষ করে ফেলবো। এই মুহূর্তে বুস্টার ব্যবহার করতে হবে ট্রাম্পের জন্য। আচ্ছা, আচ্ছা, সবাইকে শুভরাত্রি জানিয়ে শেষ করি পরের অনুষ্ঠানে। এবং পরের অনুষ্ঠান বলতে আগামীকাল আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। এই বসটা BOSCH বোধ হয়, বস মানে কিরকম ভুলে গেছি নামটা, জার্মান কোম্পানি। আচ্ছা, এবং যথারীতি যে অনুরোধটুকু সব সেগুলো কিছু করবেন, বলেন আপনি কিছু করবেন? না, আপনি শেষ করেন, তারপর আমি আচ্ছা, শেষ। আপনি কি আচ্ছা, আমার দিয়ে শেষ করবেন না আপনি শেষ করবেন? না, আমি আমার ইয়েটা শেষ করে দিই, আপনি বলবেন আর কি। প্রিয় দর্শক, যেটা সবসময় বলি, আজকে আগে অনুষ্ঠানগুলোতে হয়তো একটা বা দুইটা বলছি, সবগুলো বলিনি। যে অনুরোধটুকু সবসময় করি যে আপনি আপনার প্রতিবেশীর পাশে দাঁড়ান, এই দুঃসময়ে তাদেরকে সাহায্য করুন। জঙ্গি উৎপাদনের কোনো কারখানায় আপনার অর্থ সাহায্য না দিয়ে আপনার প্রতিবেশীদের সাহায্য করুন। এটা আপনার প্রতিবেশীরা আপনার জন্য নিশ্চয়ই প্রার্থনা করবেন, আপনার প্রতি কৃতজ্ঞ থাকবেন। সবাইকে শুভরাত্রি। সাইফুল ভাই। রাইট ইফতেখার, এটাই বানানো আর কি। হ্যাঁ, তো সবাইকে শুভেচ্ছা, যে যেখানে আছেন, যে যেখানে যে অবস্থানে আছেন সেই সময়কার শুভেচ্ছা। আর বাংলাদেশে ভারতে যারা আছেন তারা তো রাত অনেক হলো, আজকে তো আলোচনাটা খুব বেশি জমজমাট হয় নাই, কারণ বিপুলের ইলেকট্রিসিটি আমাদের সাবজেক্ট হয়ে গেছে ট্রাম্পের পরিবর্তে। হ্যাঁ, বাংলাদেশে কিছুদিন বাদে ইলেকট্রিসিটি খুব সাবজেক্ট হয়ে যাবে মনে হচ্ছে। তো বাংলাদেশে ভারতে যারা আছেন তাদেরকে রাতের শুভেচ্ছা, ভালো থাকবেন। আর ওই যে যথারীতি যেটা বলি, যেখানে এদেরকে দেখা পাবেন, ইউনুস এবং গংকে দেখা পাবেন, একটু হ্যাকলিং করবেন, একটু নাজেহাল করবেন, একটু গালি দিয়ে দেবেন, একটু থুতু মেরে দেবেন, একটা পারলে ছোট ডিম মেরে দেবেন। যেটা শুরু হয়েছে কিন্তু সজীব মাহমুদ কি করছে, ইয়াকে করছে, তবে আমরা গায়ে হাত তুলবেন না। আর যথারীতি গ্রামীণের সকল পণ্য বয়কট করে ইউনুসকে জানায় দেন আমরা তাকে ঘৃণা করি। অনেক ধন্যবাদ। শুভরাত্রি।